জীবনের প্রতিটা মুহূর্ত হেসে খেলে আনন্দের সঙ্গে কাটিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের পরিচয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অজয় এবং সুজয় নামে দুই ভাইয়ের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অজয় এবং সুজয়ের বাবা হলেন সুদর্শন বাবু। বর্তমানে তিনি একজন বড় মাপের ব্যবসায়ী এবং শহরে বসবাসকারী। সুদর্শনবাবুর আদি বাড়ি হলো এক প্রত্যন্ত গ্রামে। বহু বছর আগেকার ঘটনা। সুদর্শনবাবু গ্রামেরই একজন মেয়েকে বিয়ে করেন এবং সেখানে সংসার পাতেন। তারপর ওনার দুই সন্তান হয়, অজয় এবং সুজয়। অজয় এবং সুজয় হওয়ার পর তিনি অল্প কয়েক বছরের মধ্যেই তাদেরকে নিয়ে শহরে চলে আসেন। অজয় এবং সুজয় যখন ভীষণই ছোট ছোট, তখনই সুদর্শনবাবু নিজের স্ত্রীকে এবং তার দুই ছেলেকে নিয়ে শহরে চলে আসার পর সেখানে নতুন করে নিজের ব্যবসা শুরু করেন আর শহরেই একটা বাড়ি কিনে সেখানে বসবাস করতে শুরু করেন সপরিবারে। তারপর থেকে শহরেই অজয় এবং সুজয় অর্থাৎ সুদর্শনবাবুর দুই ছেলের ছোট থেকে বড় হয়ে ওঠা, শহরের স্কুলে তারপরে কলেজে পড়াশোনা করা, শহরের ভালো কোম্পানিতে চাকরি বাকরি করা ইত্যাদি ইত্যাদি ধীরে ধীরে সমস্ত কিছুই গড়ে ওঠে। শহরে আসার পর সুদর্শনবাবু প্রথম অবস্থায় একটি ছোট মতো ঘর কিনেছিলেন। তারপর ধীরে ধীরে নিজের ব্যবসায় উন্নতি করার পর তিনি সেই ছোট ঘরটি থেকে একটি বিশাল বড় বাড়ি তৈরি করে নেন। এইভাবে ক্রমশ বেশ উন্নতি লাভ করেন সুদর্শনবাবু নিজের জীবনে। কিন্তু কোনো না কোনো দিক থেকে তিনি নিজের জীবনে ভীষণ পরিমাণে কষ্ট অনুভব করতেন। ছোট থেকেই অজয় এবং সুজয় একসাথে খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে বড় হয়ে উঠেছে। ছোট থেকেই দুই ভাইয়ের মধ্যে বেশ ভালো মিল ছিল। কিন্তু যত দিন যেতে লাগলো ততই উভয়ের মধ্যে একটা ঝামেলার সম্পর্ক তৈরি হয়ে গেল, শুধুমাত্র সম্পত্তিগত ব্যাপার নিয়ে। অর্থাৎ বর্তমানে শহরের যে বাড়িটা রয়েছে সুদর্শনবাবুর নামে, সেই বাড়িটা অজয় আর সুজয়ের মধ্যে কার নামে করা হবে, এই বিষয়টাকে কেন্দ্র করে দুই ভাইয়ের উভয়ের মধ্যেই প্রতিনিয়ত তুমুল পরিমাণে ঝগড়া হতে লাগলো। ঝগড়া তুমুল পর্যায়ে পৌঁছতে পৌঁছতে এমন মাত্রায় পৌঁছে গেল যে তাদের মধ্যে মারপিট পর্যন্ত লেগে গেল। একদিন সন্ধ্যাবেলায় দুই ভাই কাজ থেকে ফেরার পর উভয়ের মধ্যে এই একই ব্যাপার নিয়ে ঝগড়া হতে হতে সেটা মারপিট পর্যন্ত পৌঁছে গেল। এই বিষয়টা দেখে সুদর্শনবাবু প্রথম থেকেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু ব্যাপারটা যখন মারামারিতে চলে গেল তখন তিনি ওদের দুজনের সামনে মেঝেতে লুটিয়ে পড়ে নিজের পেট ধরে অট্টহাসি হাসতে লাগলেন। সুদর্শনবাবুকে এইভাবে হাসতে দেখে মারপিট করতে থাকা অজয় এবং সুজয় উভয়ই ভীষণ অবাক হয়ে গেল এবং তারা নিজেদের মারপিট বন্ধ করে দিয়ে সুদর্শনবাবুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ সুদর্শনবাবু এইভাবে হাসার পর অজয় এবং সুজয় নিজেদের মারপিট থামিয়ে দিয়ে সুদর্শনবাবুকে জিজ্ঞাসা করলো, বাবা, আমরা দুজনে এখানে মারামারি করছি আর তুমি এখানে অট্টহাসি হাসছ, আমাদের দেখে কি তোমার এতটাই মজা লাগছে? সুদর্শনবাবু তখন নিজের হাসি কিছুটা থামিয়ে দিয়ে অজয় এবং সুজয়কে উদ্দেশ্য করে বললেন, হাসছি কি আর সাধে হাসছি, একটা গুরুত্বপূর্ণ কারণে হাসছি। এই কথাটা শোনার পর দুই ভাই অত্যন্ত উৎসাহের সাথে জিজ্ঞাসা করলো, কি কারণ বলো শুনি? সুদর্শনবাবু তখন বললেন, আমার এই হাসির কারণ জানতে হলে তোমাদের আমার সঙ্গে প্রায় ঘন্টা 10 পথ অতিক্রম করে এক প্রত্যন্ত গ্রামে যেতে হবে এবং এটা আমি নিশ্চিত যে তোমরা আমার সাথে সেই গ্রামে গেলে তোমাদের এই মারামারি করার কারণের সমাধানটাও অতি সহজেই পেয়ে যাবে। সুদর্শনবাবুর কথা শুনে অজয় এবং সুজয় ভীষণ উৎসুক হয়ে পড়ল নিজেদের সমস্যার সমাধান করার তাগিদে। তারা রাজি হয়ে গেল তাদের বাবার সাথে ঘন্টা 10 পথ অতিক্রম করে প্রত্যন্ত এক গ্রামে যাওয়ার জন্য। পরের দিন যথারীতি ভীষণ ভোরবেলায় সুদর্শনবাবু অজয় এবং সুজয়কে নিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সেই প্রত্যন্ত গ্রামে যাওয়ার জন্য। বাড়ির পথটা অতিক্রম করার পর বাসে করে ঘন্টা 10 পথ পেরিয়ে গ্রামে পৌঁছতে হবে। ফলে ওনারা বাড়ির কাছের বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লেন। কিন্তু সমস্যা হলো, বাসে উঠে সুদর্শনবাবু দেখলেন
বাসে বসার মতো দুটি খালি জায়গা রয়েছে। অথচ সুদর্শনবাবু, অজয় এবং সুজয় সবাইকে মিলিয়ে মোট 3 জন মানুষ ছিল। অজয় এবং সুজয় দুটি খালি জায়গা দেখে প্রথমে সুদর্শনবাবুকে একটি জায়গায় বসালো এবং অপর একটি জায়গায় প্রথমে অজয় কিছুক্ষণ বসলো। আবার আধ ঘন্টা অজয় বসার পর অজয় উঠে দাঁড়ালো এবং তারপরে সুজয় আধ ঘন্টা বসলো। এই করে দুজনে মিলে পালা করে করে 10 ঘন্টার পথ অতি সহজেই অতিক্রম করে ফেলল। কিন্তু সবথেকে ভালো বিষয় ছিল যে এই 10 ঘন্টার পথে অজয় এবং সুজয় বেশ কষ্ট করে করেই পথটা অতিক্রম করে এসেছিল। কিন্তু সবথেকে ভালো বিষয় ছিল যে এই 10 ঘন্টার পথে অজয় এবং সুজয় বেশ কষ্ট করে করেই পথটা অতিক্রম করে এসেছিল ঠিকই, কিন্তু তা সত্ত্বেও তাদের মুখে কোনো বিরক্তির ভাব লক্ষ্য করা যায়নি। বরং ওদের দেখে মনে হচ্ছিল ওরা প্রচণ্ড পরিমাণে উৎসুক সেই প্রত্যন্ত গ্রামে গিয়ে নিজেদের সমস্যার সমাধান করার জন্য। এইভাবে 10 ঘন্টা পর যখন বাসটা সুদর্শনবাবুর বলা সেই প্রত্যন্ত গ্রামটিতে গিয়ে পৌঁছালো, তখন সেই গ্রামের রাস্তায় সুদর্শনবাবু তার 2 ছেলেকে নিয়ে বাস থেকে নেমে গ্রামের মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে চলতে লাগলেন। চারিদিকের গ্রাম্য পরিবেশ, মেঠো রাস্তা, শস্য শ্যামলা প্রকৃতি, সমস্ত কিছু যেন সুদর্শনবাবুকে কোনো এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছিল। অজয় এবং সুজয় দুজনেই একই সঙ্গে এই গ্রাম্য পরিবেশটা খুব ভালো মতো উপভোগ করতে করতে তাদের বাবার সাথে গ্রামের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা বুঝতে পারছিল না যে সুদর্শনবাবু আসলেই তাদের কোথায় নিয়ে যাচ্ছেন। এইভাবে হাঁটতে হাঁটতে অজয় তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমাদের আর কতটা হাঁটতে হবে? সুদর্শনবাবু তখন অজয়ের মুখের দিকে তাকাতেই অজয় দেখল যে সুদর্শনবাবুর চোখ দুটো ছল ছল করছে। ওনার যেন কোনো পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ওনাকে দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর সুদর্শনবাবু অজয়কে বললেন, আর মিনিট 5 হাঁটা পথ রয়েছে, এক্ষুনি পৌঁছে যাব, চল। এই বলে সুদর্শনবাবু সামনের দিকে এগিয়ে চলতে লাগলেন। অজয় আর সুজয় ওনার পিছন পিছন এগিয়ে চলতে লাগলো। এইভাবে প্রায় 5 মিনিট হাঁটার পর সুদর্শনবাবু একটি ভগ্ন প্রায় পুরনো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। অজয় এবং সুজয়ও সুদর্শনবাবুর পেছনে এসে দাঁড়িয়ে পড়ল। সেই ভগ্নপ্রায় পুরনো বাড়িটার সামনে বড় বড় গাছপালায় ভরে রয়েছে। ভগ্নপ্রায় বাড়িটা বেশ বড়, একতলা মতো ছিল এবং বাড়িটার চারিদিকে নোংরা আগাছা এবং বড় বড় ঝুলে ভর্তি। বাড়িটাকে দেখে মনে হচ্ছিল যেন বেশ অনেক বছর ধরে বাড়িটা এইভাবে বন্ধ অবস্থাতে পড়ে রয়েছে। বাড়িটার বাইরে বারান্দার মধ্যে বাদুড়ে বাস করে রেখেছে। বড় বড় মাকড়সার জাল ঝুলছে। এক নজরে বাড়িটাকে দেখে ভুতুড়ে বাড়ি বলে মনে হচ্ছিল। বাড়িটাকে দেখা মাত্রই সুদর্শনবাবু হাউমাউ করে কাঁদতে শুরু করলেন এবং সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এটা দেখে অজয় এবং সুজয় আবারও ভীষণ অবাক হয়ে গেল, কারণ তারা ভাবছিল বাবা নিজের অট্টহাসির কারণ জানানোর জন্য আমাদের এখানে নিয়ে এসে নিজেই অঝরে কাঁদতে শুরু করে দিল। কিন্তু কেন? এবার সুজয় সুদর্শনবাবুকে তার অঝরে কান্নাকাটি করার কারণ জানতে চাওয়ায় সুদর্শনবাবু কাঁদতে কাঁদতে ওনার ছেলেদেরকে বললেন, তোমরা যে জিনিসটার জন্য প্রতিনিয়ত ঝগড়াঝাটি করে যাও এবং শেষ পর্যন্ত সেই ঝগড়াঝাটিটা মারামারিতে পৌঁছে গেছে তোমাদের 2 ভাইয়ের মধ্যে, সেই কারণেই আমি আজকে কাঁদছি। সুদর্শনবাবুর কথার কোনো মানে বুঝতে না পারায় অজয় এবং সুজয় আবারও ভালো করে এই কথার অর্থ জানতে চাওয়ায় সুদর্শনবাবু বললেন, এই যে তোমাদের সামনে এখন যে ভগ্নপ্রায় ভুতুড়ে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা আসলে আমার পিতৃপুরুষের বাড়ি। আমার দাদার সাথে এই বাড়িটা নিয়েই আমার প্রচণ্ড বিবাদ হতো যখন আমি তোমাদের মতো ছিলাম। এখন ঠিক তোমরা যেরকমভাবে ঝামেলাঝাটি করো, মারামারি করো শহরের ওই বাড়িটাকে নিয়ে, আমিও আমার দাদার সাথে ঠিক এরকমটাই করতাম। একবার প্রচণ্ড রেগে গিয়ে আমি দাদার গায়ে হাত তুলে ফেলেছিলাম। সেদিন আমার দাদা এতটাই কষ্ট পেয়েছিল যে এই বাড়ি ঘর সমস্ত কিছু আমাকে দিয়ে নিজে বাইরের দেশে চলে যায় সপরিবারে। তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার দাদা আমার সাথে আর কোনো সম্পর্ক রাখেনি, কোনো যোগাযোগ করার চেষ্টাও পর্যন্ত করেনি। সেদিন এই বাড়িটা আমি পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে এই বাড়ির জন্য এত ঝামেলাঝাটি করার বা
এত মারপিট করার কোনো মানেই ছিল না আদতে। এরপরে এই বাড়িতেই আমি বিয়ে করি, তারপর তোমরা দুই ভাই হলে, তারপরে তোমাদের বয়স যখন 2-3 বছর, তখন আমি তোমাদের নিয়ে এই বাড়ি ছেড়ে শহরে চলে যাই এবং সেখানে গিয়েই নিজের জীবনযাপন শুরু করি। তারপর থেকেই বাড়িটা এরকমভাবেই পড়ে রয়েছে। আর আজকে এতগুলো বছর পর এসে দেখলাম যে এই বাড়ির এই অবস্থা হয়েছে। আজকে এত বছর পর আমি তোমাদের এখানে নিয়ে এসেছি এটাই দেখানোর জন্য যে যেই বাড়ি ঘর সম্পত্তির জন্য তোমরা ভাইয়ে ভাইয়ে মিলে এত ঝামেলা করছো, আদতে এই সকল কিছুই কিন্তু বেকার। শেষমেশ কোনো কিছুর প্রতি আর কোনো মায়াও থাকবে না। তখন জীবনে তোমরা আফসোস করবে যে এই সামান্য তুচ্ছ জিনিসপত্রের জন্য আমরা আপনজনের সাথে কি বাজেভাবেই না ঝামেলায় লিপ্ত হয়েছিলাম। সুদর্শনবাবুর এই কথা শুনে অজয় এবং সুজয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুদর্শনবাবু আরও বললেন, আজকে 10 ঘন্টার পথ যেভাবে তোমরা বাসে করে আসলে একে অপরের সাথে সহযোগিতা করে, ঠিক সেইভাবেই তোমাদের জীবনটা কাটানো উচিত। একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে মিলে মিশে। তোমরা একবার ভেবে বলো তো, বাসের সেই সিটগুলো কি তোমরা কখনো কিনে নিতে পারবে বা তোমাদের নিজেদের করে নিতে পারবে? এই কথা শুনে অজয় এবং সুজয় মাথা নিচু করেই উত্তর দিল, না, সেটা কখনোই নয়। সুদর্শনবাবু তখন বললেন, নির্দিষ্ট স্টপেজ আসলে তো তোমাদের সেই বাসটাকে ছেড়ে দিতেই হবে, তাই না? সেই বাসের সিটটা তখন অন্য কেউ ব্যবহার করবে। ঠিক সেরকমই বাড়ি ঘর সম্পত্তি এই সকল কিছুই কিন্তু আমাদের নিজস্ব নয়, বংশ পরম্পরায় এগুলো চলে আসে এবং এই সকল কিছুই ঈশ্বর প্রদত্ত। সমস্ত কিছুই ঈশ্বরের। কাজেই সময় আসলে প্রত্যেককেই এই সকল কিছুই ছেড়ে দিতে হবে। কাজেই তোমাদের কি মনে হয় না এগুলোর জন্য অযথা ঝামেলা করা বৃথা? সুদর্শনবাবুর এই কথা শুনে অজয় এবং সুজয় সেদিন খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে সুদর্শনবাবু এত কষ্ট করে ওদের আজকে এখানে টেনে এনেছিলেন কেন। জীবনের আসল মানে বোঝানোর জন্যই সুদর্শনবাবু এই খেলাটা খেলেছিলেন অজয় আর সুজয়ের সাথে। বন্ধুরা, জীবনের আসল মানে বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের জীবনে প্রাপ্ত কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমাদের সব কিছুই অন্য কারোর জন্য ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, অর্থ সম্পত্তি ঘরবাড়ি অধিকার ইত্যাদির জন্য আপনজনদের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া নেহাতি বোকামি। তৃতীয়ত, এই অধিকারগত ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে চোখের সামনে আপনজনদেরও পর হয়ে যেতে দেখা যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।